এশিয়ার মূল দেশগুলি আজ অশান্তির কালো মেঘে আচ্ছন্ন, নিজেদের মধ্যে বিভেদ এবং বিভ্রান্তিতে নাজেহাল। বাংলাদেশে এসেছে রুশ নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ। একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার। এদিকে চারদিক থেকে বিপদ আসে বাংলাদেশের উপর। ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। শেখ হাসিনাকে আন্তর্জাতিক সাপোর্ট দিয়েছে, তাই বাংলাদেশে এইবার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। বাংলাদেশের উপরে 3 দেশের প্রধানমন্ত্রী মিলে কি বাংলাদেশকে আক্রমণ করা শুরু করছে। মানে আপনারা ইসরায়েলকে নিন্দা জানাইছেন বা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এটা খুব ভালো করছেন, কিন্তু ভাই প্যালেস্টাইনের যে নিহ ওনাকে জুতা মারছেন, প্লাস ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারছেন, প্লাস সৌদি আরবের কি আমিরকেও আপনারা জুতা মারছেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন রহস্যময় চরিত্র। অনেকেই ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে, আমরাও করেছি। ডক্টর ইউনূস সরকার একটা কঠিন ঘটনা ঘটিয়ে দিচ্ছে। বিএনপির বাধার জাল ছিন্ন করে অবশেষে ঘটনা ঘটতে যাচ্ছে। ডিসেম্বরের আগে বিএনপি অনেকটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস বলতে বিএনপি নামের কোন দল থাকবে না বা এরকম না, ধ্বংস বলতে বিএনপি নির্বাচনে জিততে পারবে না। দেশের যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের বর্তমান যে সেনাপ্রধান, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু ঠান্ডা লড়াই অনেকদিন ধরেই চলছে। এবার তার ঠিক এই যে লড়াই, এই লড়াইয়ের মধ্যেই দেখা গেল যার সঙ্গে কিন্তু এই সেনাপ্রধানের দূরত্ব অনেকটাই বেশি। ডক্টর শফিকুর রহমান তো বলছে যে এটা অনির্বাচিত সরকার কন্টিনিউ করা যাবে না, ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন চাই। এই 7 তারিখে বলছে, এই মাসের 7 তারিখ। একবার বলছে, আপনারা তো এদিকে আবারও শেখ হাসিনার চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস। ডক্টর ইউনূসকে হত্যার মহা পরিকল্পনা, বেরিয়ে আসলো আরো ভয়াবহ সব তথ্য। ভয়াবহ অনেক তথ্য ফাঁস হচ্ছে, একদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধেও। দর্শক শ্রোতা, দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন। দেশের মধ্যে কিন্তু অনেক অস্থিতিশীল পরিবেশও চলছে। যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষজন রাজপথে নেমে যায় এবং আন্দোলন করে। ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপর আসে এবং ডক্টর ইউনূসের উপর আসে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস কিন্তু অনেক বক্তব্য দিচ্ছেন আমাদের দেশকে স্বাভাবিক করবেন, এবং ডক্টর ইউনূসকে সরাসরি আলটিমেটাম অনেকে দিচ্ছে যে তিনি যাতে আগামী কিছুদিনের ভিতরে একটা নির্বাচন দেন এবং তিনি যাতে দেশ ত্যাগ করেন। সর্বশেষ কি হয়, এই বিষয়গুলো পর্যালোচনা করার পর যেই নিউজগুলো আমাদের কাছে আসে, সেই নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো। সর্বশেষ বাংলাদেশের অবস্থা কি হয়, ডক্টর ইউনূসের অবস্থা কি হয় এবং সবাই কি করতেছে, সবকিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আমাদের বাংলাদেশে আপনার অবশেষে বাংলাদেশের উপরে 3 দেশের প্রধানমন্ত্রী মিলে কি বাংলাদেশকে আক্রমণ করা শুরু করছে। মানে আপনারা ইসরায়েলকে নিন্দা জানাইছেন বা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এটা খুব ভালো করছেন, কিন্তু ভাই প্যালেস্টাইনের যে নিহ ওনাকে জুতা মারছেন, প্লাস ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারছেন, প্লাস সৌদি আরবের কি আমিরকেও আপনারা জুতা মারছেন, নরেন্দ্র মোদীকেও মারছেন। মানে 4টা দেশের প্রধানমন্ত্রীকে আপনারা জুতা মারছেন। আপনারা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কিংবা আপনার সৌদির যে যুবরাজ ওনাকে বাদ দিয়ে, মানে এই 3টা ব্যক্তিকে বাদ দিয়ে যদি আপনার ইসরায়েলের নিহুকে আপনারা জুতা না কাত্তারোয়া বানায়া যদি আগুন ধরে দিতেন, তাও কোনো কিচ্ছু করতে পারতো না। কিন্তু সমস্যাটা আপনারা পাকাইছেন কোন জায়গায়, যে 3 দেশের প্রধানমন্ত্রীকে আপনারা জুতা মারছেন। এটার ভিতরে বর্তমান সবচেয়ে যেটা আক্রমণ কিংবা আমাদের বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে সৌদি আরবের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের যে টাইমস অফ ইসরায়েল। দেখেন তাদের প্রতিবেদনটা, দেখেন আমাদের বাংলাদেশকে নিয়ে কি প্রতিবেদন, এবং যে ছেলেটা নাকি আপনার জুতা মারছে তার ছবিটা পর্যন্ত একদম খুব ভালো ফোকাস দিয়ে ছাপাই দিছে। শুধু এটা না, তারা উল্লেখ পর্যন্ত করছে যে এটার ভিতরে কি মৌলবাদীরা ছিল। আপনার বাংলাদেশে যে জঙ্গিবাদী আছে এটা তারা প্রকাশ করছে। এখন ইসরায়েল যত যাই কিছু প্রকাশ করুক, তবে আমরা তো জানি যে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর জঙ্গিবাদীরা তারা আছে, এটা আমরা জানি। কিন্তু ভাই এখন সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যাটা হচ্ছে 30 লক্ষ সৌদি আরবের প্রবাসী আপনার নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। শুধু এটাই না, আমাদের বাংলাদেশের কোনো মানুষ ইউরোপে যেতে পারবে কিনা এটা নিয়েও বর্তমান আপনার প্রায় 100-এর ভিতরে 80% নিষিদ্ধ আসতে পারে। কেন বললাম? কারণ ইসরায়েলের পক্ষ থেকে কঠিনভাবে প্রতি স্টেপে পদক্ষেপ নিচ্ছে যে এটার পিছনে কোন নির্ধারিত মৌলবাদীরা তাদেরকে জুতা মারছে, এদেরকে হেনস্থ করা হবে। ডক্টর ইউনূসকেও আপনার ডাকাতে পারে কিংবা এটার জবাব চাইতে পারে। উল্টো দিকে আপনার আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তার পক্ষ থেকেও এখন পর্যন্ত ওই ধরনের কোনো বার্তা আসে নাই। তবে আসবে না এটা আপনি বলতে পারেন না। সৌদি আরব থেকে অলমোস্ট আপনার মানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বাঁশ মারা শুরু করছে। এখন বাকি হচ্ছে আমেরিকা। নরেন্দ্র মোদী তো মারছেই, ইন্ডিয়া তো মারছেই। এখন ভাই আমার একটা কথা হচ্ছে যে অনেকেই বলছেন ওই ভিডিওতে আমাকে যে তুষার ভাই আপনি কি ভয় পান নাকি, আপনি কি ভয় পান ইসরায়েলকে দেখে আপনি ভয় পান? ভাই আমি ভয় পাই না। আমি জানেন কোন জিনিসটাকে ভয় পাই? দরিদ্রতা। আমি জানেন কোন জিনিসটাকে ভয় পাই? আমাদের বাংলাদেশের যে নিরহ যে বাচ্চাগুলো আছে, যে প্রাণগুলো আছে, ওই বাচ্চাগুলো আসলে কি করবে? এখন ইসরায়েল যদি আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করে তাহলে আপনারা কি বাঁচতে পারবেন? ও আপনাদেরকে তো সৌদি আরব মানে সহযোগিতা করবে, তাই না? কারণ সৌদি আরবে তো জুতা মেরা বসে রাখছেন। কি কুয়েত সহায়তা করবে, কাতার সহায়তা করবে, ওমান সহায়তা করবে, ইরান সহায়তা করবে, ইরাক সহায়তা করবে, দুবাই সহায়তা করবে, তাই না? দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন রহস্যময় চরিত্র। অনেকেই ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে, আমরাও করেছি। এক একজন এক একটা চিন্তা ভাবনা নিয়ে ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে, কিন্তু কেউ বুঝতে পারে নাই এখনো পর্যন্ত উনি কি আওয়ামী লীগ পন্থী, নাকি বিএনপি পন্থী, নাকি জামাত পন্থী, নাকি ডক্টর ইউনূস পন্থী। ওনাকে বোঝা বড় দায়। এক এক সময় এক একটা রূপ নিয়ে আসে এবং ইন্ডিয়া মিডিয়া গতকাল থেকেই বিভিন্ন জায়গায় ফলাওভাবে প্রচার করা শুরু করে দিয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছে? বিষয়টা কতটুকু গুরুত্ব বহন করে আসুন আমরা আলোচনা করি। যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয় তখন কিন্তু 1 বছর সময় ছিল, সত্তার দায়িত্বে ছিল। তখন কিন্তু এরশাদ রাষ্ট্রপ্রধান হয়নি বা রাষ্ট্রপতি হয়নি। আর্মি ক্ষমতা দখল করে এরশাদ 1 বছর পরেই কিন্তু রাষ্ট্রপতির দায়িত্বে আসে। এখনো কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে যে 1 বছর পরিপূর্ণ হয়নি। সেম কি 1 বছর ওয়াকারুজ্জামান বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করতেছে? 1 বছর পরেই কি তিনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি হবেন? কোশ্চেন মার্ক। কারণ ওনার যে রহস্যময় চরিত্র বোঝা বড় দায়। কখনো তিনি ডক্টর ইউনূসের উপর খেপে যান, কখনো তিনি বলেন ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার কথা, কখনো তিনি মনে হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করাবেন, আবার কখনো মনে হয় আওয়ামী লীগের নির্বাচন আসার ব্যাপারে কোনো সিরিয়াসই না। ওনার মধ্যে কি চলতেছে ভিতরে কেউ বুঝতে পারতেছে না। এটাই হচ্ছে মেইন জটিলতা। তাই এখন অনেক ভয়ও কাজ করতেছে। আবার অনেকেই বলে উনি যদি জামাত ঘেঁষায় হয় বা আওয়ামী আন্টি হয়, শেখ হাসিনা কিসের ভিত্তিতে ওনাকে সেনাপ্রধান বানিয়েছিলেন? অনেকেই বলেছে ওনার ফ্যামিলির আত্মীয় বিধায় সে কারণে সেনাপ্রধান বানিয়েছে। আসলে ব্যাপারটা তেমন ছিল না। ওনাকে সেনাপ্রধান বানানোর পিছনে মেইন ফ্যাক্ট ছিল গোয়েন্দা থেকে রিপোর্ট যা পেয়েছিল শেখ হাসিনা, ওনার কাছে হয়তো কিছু গোয়েন্দা রিপোর্ট ছিল না যে উনি কোন পন্থী বা উনি আওয়ামী পন্থী কিনা বা আওয়ামী অ্যান্টি কিনা। কিছু তো গোলমাল ছিলই, কিন্তু উনি যে সততা ছিল এবং ওনার যে যোগ্যতা ছিল এটা 100% সেটার ভিত্তিতে তিনি সেনাপ্রধান। কারণ এইবারে যেসব প্রশাসনিক লাইনের প্রধানগুলো করা হয়েছে শেখ হাসিনা সকলের যোগ্যতার ভিত্তিতে, সততার ভিত্তিতে কিন্তু মেইন জায়গায় বসানো হয়েছে। যেমন পুলিশের প্রধান যে ছিল আব্দুল আল মামুন আইজিপি, তিনিও কিন্তু খুব সৎ এবং চৌকুশ এবং যোগ্যতা সম্পন্ন অফিসার ছিলেন। ওনার ভাইয়ের যে নির্বাচনী এলাকা এমপি ইলেকশন করেছেন, ওনার ভাইকে কোনো ধরনের সাপোর্ট, প্রশাসনিক কোনো সাপোর্টই দেয়নি। ওনার ভাই কিন্তু নির্বাচনে হেরে গিয়েছিল। সেম ভাবে আপনার র্যাবের প্রধান দেখেন আব্দুল্লাহ হারুন সাহেব, তিনিও কিন্তু খুব সৎ এবং চৌকুশ যোগ্যতা সম্পূর্ণ অফিসারকে কিন্তু নেত্রী র্যাবের প্রধান বানিয়েছিলেন। জাস্ট ডিবির প্রধান যে ছিল হারুন সাহেব হয়তো ওখানে মিস্টেক হয়ে গিয়েছে। সকল জায়গা তো আর সকল কিছু পারফেক্ট থাকে না। এইদিকে হয়তো আপনার সেনাপ্রধানটাও বসানোর ক্ষেত্রে ওনার হয়তো মিস্টেক হতে পারে, বা সেনাপ্রধান সুযোগ পেয়েছে ঝুপ বুঝে কোপ মেরে দিয়েছে যে মনের ভিতর যেটা এতদিন চলতেছিল শেখ হাসিনা স্ট্রং অবস্থা থাকার কারণে দেখাতে পারে না, যখন দুর্বলতা পেয়েছে ছবল মেরে দিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কৌশলী কি এবার বাংলাদেশকে মাত করবে? তার কারণ প্রশ্ন উঠছে যেখানে বাংলাদেশে প্রবেশ করেছে 3টি রুশ যুদ্ধ জাহাজ, এবং এই যুদ্ধ জাহাজ হঠাৎ কেন প্রবেশ করলো, এবং পাশাপাশি দেখা গিয়েছে সঙ্গে সঙ্গে ঢাকার রাজপথে বাংলাদেশের সেনাবাহিনী তারাও তৎপর হয়েছে। হঠাৎ কেনই নিরাপত্তা, কেনই ঘেরাটোপে রেখে দেওয়া হলো সেনাবাহিনীর, উঠছে একাধিক প্রশ্ন। ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কৌশলে কি এবার বাজিমাত হবে বাংলাদেশ? সম্প্রতি 3টি রাশিয়ান যুদ্ধজাহাজ বাংলাদেশে প্রবেশের পরই ঢাকার রাজপথে নেমেছে সেনাবাহিনী। নিরাপত্তার ঘেরাটোপে রাখা হচ্ছে ঢাকার রাজপথ। কিন্তু হঠাৎ কেন সেনাবাহিনীর এই তৎপরতা? কি কারণে নিরাপত্তার ঘেরাটোপ? উঠছে প্রশ্ন।
সম্প্রতি 13 এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে 3টি রুশ যুদ্ধজাহাজ। আর সেই দিন সকাল থেকেই ঢাকার রাজপথের সেনা তৎপরতা চোখে পড়ার মতো। রাজপথে নেমেছে সেনাবাহিনীর 9 ডিভিশনের সাঁজোয়াই গাড়ি, ট্যাঙ্ক এবং আর্ম ফোর্স। সূত্রের খবর, ঢাকা সচিবালয় চত্বর জুড়ে আর্ম ফোর্সের তৎপরতা ছিল তুঙ্গে। পাশাপাশি সেনা প্রধানকে খবর পাঠানো হয়েছিল, ইতিমধ্যেই তিনি যদি সক্রিয় ভূমিকা পালন না করেন তবে পাকিস্তান দখল নিতে পারে বাংলাদেশে। সেনাপ্রধান ছিলেন রাশিয়া সফরে, কিন্তু ইতিমধ্যে তিনি দেশে ফিরেছেন এবং সক্রিয় ভূমিকায় অবতরণ হয়েছেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেল ভেঙে জঙ্গিদের মুক্ত করে দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। সেখানেও পৌঁছে যায় সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমে জঙ্গিদের ধরে বন্দী করার চেষ্টায় চালায় সেনা আধিকারিকরা। উল্লেখ্য, 6 এপ্রিল বাংলাদেশের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে একটা জল্পনা শুরু হয়েছিল সেই সময় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি তার কোন রকম পরিকল্পনা ব্যক্ত করেছিলেন কিনা। প্রসঙ্গত, 3টি দেশ বাংলাদেশ, পাকিস্তান ও চীন তাদেরকে একত্রে নানা রকম পরিকল্পনায় সামিল হতে দেখা যায় ভারতের বিরুদ্ধে। আর এবার এই দলে ঢুকলো আরো একটি দেশের নাম। জানা যাচ্ছে দেশটি তুরস্ক। তুরস্কের সঙ্গে এবার বৈঠকে বসল বাংলাদেশ। সূত্র বলছে, একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত থেকেছেন বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তানের আইএসআই। কিন্তু কেন এই বৈঠক? এই বৈঠক থেকে কি এমন পরিকল্পনা উঠে আসতে চলেছে যেটি ভারতের বিনাশের জন্য বাংলাদেশকে সহায়তা করবে? ঠিক কোন কোন দিক থেকে লাভ হবে বাংলাদেশের? উল্লেখ্য, এর আগেই আমরা দেখেছি বাংলাদেশ, পাকিস্তান ও চীন এই 3টি দেশ তাদের মধ্যে বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছে। আর বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফর সেরে ফিরেছেন। অন্যদিকে বাংলাদেশের ডিজিএফআইও একজন ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সহ আরো 2 আধিকারিককে নিয়ে তারা স্পেনে পাড়ি দিয়েছেন। এবার আরো একটি প্রশ্ন উঠছে, বৈঠকের জন্য স্পেন কেন? তিনি প্রথম ভেলকিটা দেখিয়েছিলেন বিমস্টেকের বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকটি করে, যেটার ব্যাপারে তিনি প্রথম থেকে কিন্তু খুবই তিনি আশাবাদী ছিলেন এবং প্রথম থেকে যখন সবাই বলছেন যে এটা তিনি করতে পারবেন না, এটা হবে না, সম্ভব নয়, এমনকি ভারত সরকার নরেন্দ্র মোদীর যে অফিসিয়াল যে কর্মসূচি ঘোষণা করেছিল সেদিন সকালে, তার মধ্যেও কিন্তু ছিল না মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার ওই বৈঠকের কথা। তা সত্ত্বেও তিনি কিন্তু সেটা করতে পেরেছিলেন। তিনি এটার জন্য তার সাথে এককভাবে ছিল না, অন্য জায়গার বোঝাই যায় আমেরিকারও কিছু হাতের মধ্যে ছিল। কিন্তু যাই হোক না কেন, পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করেছিলেন কিন্তু মিস্টার খলিলুর রহমান। এটা হচ্ছে তার প্রথম যে প্রাপ্তি, প্রথম যে তিনি তার এটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে এইটা। কিন্তু দ্বিতীয় যেটা করেছেন সেটাও কিন্তু কম বড় নয়, সেটাও বিরাট ব্যাপার। তিনি রাখাইন রাজ্য এবং তার বাইরে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কমপক্ষে 3টি ডিভিশন আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্ট CNF এই বাহিনীর জোটকে তিনি সরবরাহ করা, কৌশলগত সহায়তা প্রদান করা, এই ব্যাপারটা তিনি জড়িত আছেন এবং এই ব্যাপারটা তিনি একটা মোটামুটি নির্ণায়ক একটা জায়গায় কিন্তু তিনি পৌঁছে গেছেন। ইউনূস সরকার একটা কঠিন ঘটনা ঘটিয়ে দিচ্ছে। বিএনপির বাধার জাল ছিন্ন করে অবশেষে ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, যা ঘটতে যাচ্ছে, যে বিষয়টা এখন বিশ্লেষণ করছি, আপনি নিশ্চিত থাকেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চালাকি করছে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করবে। ডিসেম্বরের আগে বিএনপি অনেকটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস বলতে বিএনপি নামে কোনো দল থাকবে না বা এরকম না, ধ্বংস বলতে বিএনপি নির্বাচনে জিততে পারবে না। জিতবে কে? জামাত শিবির জোট, তাদের সাথে যারা থাকবে। ওয়েট অ্যান্ড সি। অবাক হচ্ছেন? এটাই সত্য হতে যাচ্ছে। কিভাবে বিএনপি ধরা খাবে? বিএনপি কিছু বিষয় কিন্তু খুব কনসাসলি ডিল করছিল। যেমন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জিরো টলারেন্স ছিল, যে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি শেষ। কারণ কি? স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি নিজেদের মধ্যে কামড়াকামড়িতে 1000-এর বেশি মানুষ মারা যাবে, আর এতে বিএনপির অস্তিত্ব বাংলাদেশের মানুষ রাখবে না, এদেরকে পিটিয়ে ভারত পাঠিয়ে দিবে। ভারত অবশ্য বিএনপিকে রাখবে না, বঙ্গোপসাগরে যেতে হবে, কারণ নিজেরা কামড়াকামড়ি করে এভাবে মরবে আর জনগণ দেখতে চেয়েছে, এটা হবে না। এই কারণে স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি ভয় পেয়েছে। এবং যেমন স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু বিএনপি হয়তো বেশিরভাগ নির্বাচনে জিতত, কিন্তু নিজেদের মধ্যে ভয়ঙ্কর কামড়াকামড়িতে জনগণ অতিষ্ঠ হয়ে যাবে এবং জনগণ দেখবে যে এদের যে অবস্থা, পদ পদবীর প্রতি এদের যে লোভ, অর্থাৎ এদেরকে জাতীয় নির্বাচনে ভোট দেওয়া যাবে না। তো যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি বেশিরভাগ জায়গায় জিতত, তারপর সে নির্বাচনের সাহস বিএনপি করে না। কেন?
ওই যে ভয়ঙ্কর কামড়াকামড়ি প্রকাশ পাবে, জাতীয় নির্বাচনে মানুষ তখন বর্জন করার সিদ্ধান্ত নেবে বিএনপিকে। তো বিএনপির ধ্বংস হওয়া বলতে আমি এটা বোঝাচ্ছি যে শেষ হওয়া বলতে যে মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে না। দর্শক, আরেকটা বিষয় বিএনপি ডিল করে আসছিল কনসিয়াসলি, সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হতে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশের যে বর্তমান পট পরিবর্তন বা এই যে বিপ্লব, এগুলো কিন্তু ছাত্রদের হাত ধরে হয়েছে, যার ফলে ছাত্র জনমত কোন দিকে এর একটা প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে বা অনিবার্যভাবে পড়বে। জানুয়ারির শুরুর দিকেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেশ কথা হচ্ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্র দল পরিকল্পিতভাবে ছাত্র সংসদ নির্বাচন আটকে দিয়েছে। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সব বন্দোবস্ত হয়েছিল, কিন্তু ছাত্রদল নানানভাবে ইস্যু ক্রিয়েট করে ছাত্র সংসদ নির্বাচন এখন পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয়েছে। ডাকসুতেও সাধারণ শিক্ষার্থীদের দাবি খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, কিন্তু নানানভাবে বিএনপি তাদের মেকানিজম ব্যবহার করে, ছাত্রদলকে ব্যবহার করে, প্রশাসন বা শিক্ষকদের মধ্যে তাদের যে দালাল রয়েছে এদেরকে ব্যবহার করে ছাত্র সংসদ নির্বাচন ঠেকিয়ে দিয়েছিল, কিন্তু লাভ হয়নি। এবার খবর দেখেন, মে মাসের মাঝামাঝিতে ডাকসু নির্বাচন কমিশন গঠন। এর মানে ডিসেম্বরের আগেই বাংলাদেশের ডাকসু নির্বাচন শুরু হওয়া মানে অন্য সব জায়গায় নির্বাচন হতে বাধ্য হবে। ছাত্ররা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের আপডেট নিউজগুলো নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং এই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি এখানে কিন্তু বিশেষ করে বাংলাদেশের উপর কি কি চাপ আসতেছে এবং সবাই কি বলতেছে এবং আন্তর্জাতিক মাধ্যমে কি হচ্ছে এইসব নিয়ে অনেক কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।